সবাইকে স্বাগত ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম। ভারত মিশনে বাংলাদেশ দল আজ দুপুরে অনুশীলন করার কথা। বাংলাদেশের ভারত মিশন কেমন হবে এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ দল পাকিস্তানে সিরিজ জিতে এলো, ঐতিহাসিক একটা টেস্ট জয়। এই জয়ের পরে ভারত মিশন বাস্তবতা বিবেচনায় সিরিজটা কেমন হতে যাচ্ছে, প্রস্তুতি কেমন দেখলেন টাইগারদের? না দেখেন, রিয়েলিটি হলো আমরা ডেফিনেটলি টেস্ট ক্রিকেটে আমরা জানি আমরা নিজেদের যে স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই। অন অ্যান্ড অফ হয়তো ভালো পারফর্ম করি, কিন্তু রেগুলার কনসিস্টেন্সলি আমরা কিন্তু ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে কখনোই ভালো পারফর্ম করতে পারি নাই। আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি বলবো যে পাকিস্তানের মতো টিমের এগেনস্টে পাকিস্তানের যে 2-0 সিরিজ জিতা ডেফিনেটলি এটা বিশাল অর্জন। বাংলাদেশে বেশ কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স ছিল, বিশেষ করে আমি বলবো ফাস্ট বোলারদের যে অসাধারণ পারফরমেন্স। পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানের থেকে ভালো পারফর্ম করেছে আমাদের ফাস্ট বোলাররা। আমরা সবসময় জানি পাকিস্তানের ফাস্ট বোলাররা অসাধারণ ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু ওইখানে যে আমাদের বোলাররা ফাস্ট বোলিং পারফর্ম করছে, বেশ কিছু ব্যাটসম্যানদের পারফরমেন্স, স্পিনাররাও আমাদের মিরাজরা হয়তো আমরা জানতাম হোমেতে খুব অনেক সময় সাকসেস বেশি, অ্যাওয়েতে যে ওয়েতে পারফর্ম করেছে, সাকিবরা পারফর্ম করেছে, এই সব কিছু মিলে ডেফিনেটলি এই পারফরমেন্সের কনফিডেন্সটা ডেফিনেটলি আমাদের প্লেয়ারদের মধ্যে এটা হয়তো নেক্সট সিরিজে কাজে লাগবে। আর প্রিপারেশন, ওইটাই একটা বড় প্রিপারেশন বলবো যে আপনি দুইটা টেস্ট পাকিস্তানের সাথে দিতে এসছে বা হোমেও কিছু প্র্যাকটিস করেছে, সব কিছু মিলে প্রিপারেশন আমি বলবো যে হয়তো বা মোটামুটি ওভারঅল ভালোই। তবে বাস্তবতা যেটা মানতে হবে, ইন্ডিয়া টিমের স্ট্রেংথ ওয়াইজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান অফ দ্য বেস্ট সাইড। টেস্ট ক্রিকেটে বলেন, ওয়ানডেতে বলেন, সব ফর্মেটই ওয়ান অফ দ্য বেস্ট সাইড। আমার মনে হয় যে যদি ওদের কম্পেয়ার করেন টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থান আর ওদের অবস্থান ওয়েল অ্যাহেড। তবে হ্যাঁ, আমি যেটা চাই যে হ্যাঁ না, আমরা টেস্ট ক্রিকেট যে ভালো করতে চাই, ধারাবাহিকভাবে আমাদের পারফর্ম করতে হবে। আমরা চাই যে পারফরমেন্সের গ্রাফটা যাতে আপ থাকে। আমরা জিতা সবাই বলে কয়ে ইন্ডিয়ার এগেন্স্টে ম্যাচ জিতে যাবো বা ম্যাচ ড্র করাও কঠিন, ম্যাচ বলে কে ডিফিকাল্ট। আমার মনে হয় যে পারফরমেন্সের গ্রাফটা যাতে উপর দিকে থাকে। রাইট, একদম যেটা বলছিলেন যে কঠিন, এবং সেই কঠিনটা আসলে কেমন আপনি যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখা যাবে যে টানা 17টা তারা হোম সয়েলে সিরিজ জিতেছে, টেস্ট সিরিজ, এবং একই সঙ্গে 2013 সালের পর 51 টেস্টে তারা হেরেছে মাত্র 4বার। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে তো অপেক্ষা করছে অনেক বেশি চ্যালেঞ্জ। অবশ্যই, কারণ আমরা যদি পাকিস্তানের বা ইন্ডিয়ার এগেন্সে সিরিজ দেখি, ওইখানে কিন্তু আমরা খুব ভালোভাবে টেস্ট ম্যাচ খুব পারফর্ম করতে পারি নাই, বিকজ অফ ওদের ওয়ার্ল্ড ক্রিকেটে ওদের নিজস্ব স্ট্যান্ডার্ডটা এখন এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি যদি স্পিনার দেখেন, ব্যাটসম্যান দেখেন, সব ফরম্যাটই, ফাস্ট বোলার দেখেন, সব ফরম্যাটই ওরা নিজেদের স্ট্যান্ডার্ডটা ওয়েল হেড অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটা চ্যালেঞ্জ হবে ওইখানে, কিন্তু আমার চেন্নাই হয়তো খেলা হবে যে জায়গাটা উইকেটে দুই ধরনের উইকেট আছে। এক ধরনের ইন্ডিয়া চাইলে, ইন্ডিয়ার এমন একটা ব্যালেন্স টিম, ইন্ডিয়া একটা হলে লাল মাটির উইকেটে হলে ফাস্ট বোলাররা একটু সাপোর্ট পাবে, আবার যদি কালো মাটির উইকেটে খেলা হয় স্পিনার একটু অ্যাডভান্টেজ পাবে। যেই জায়গাটায় হয়তো ইন্ডিয়ার দুই ধরনের স্ট্রেংথই ওয়েল কম্প্যাক্ট। আমরা যদি 4টা স্পিনার আছে টিমে, 4টা ফাস্ট বোলার আছে, সবাই ওয়ার্ল্ড ক্লাস, স্বাভাবিকভাবেই ওদের ওই জায়গাগুলি একটা ভালো কনফিডেন্সের জায়গা আছে। সেম ওয়েতে ব্যাটিং ওয়াটা যদি দেখি, একবারে উপর থেকে যদি আপনি 6-7 নম্বর পর্যন্ত দেখেন, সবাই ওইরকম কোয়ালিটি, বড় স্কোর করার জন্য যে কোনো কন্ডিশনে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আছে। এই জায়গাটা ডেফিনেটলি ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ থাকবে। তবে আমরা যে জায়গাটা আমার ভালো যে জায়গাটা আছি, আমাদের ফাস্ট বোলাররা খুব একটা ভালো শেপে আছে, আমাদেরও ওই জায়গাটা একটু প্লাস পয়েন্ট আছে। একটা সময় হয়তো আমরা বেশি ডিপেন্ড করতাম আমাদের স্পিন স্ট্রেংথের উপর, ফাস্ট বোলার এতটা ডমিনেটিং ছিল না। এখন কিন্তু ইন্ডিয়াকেও কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের ফাস্ট বোলাররাও কিন্তু ওই কোয়ালিটি ফাস্ট বোলার আমাদের কাছে আছে, ফাস্ট বোলাররাও তাদেরকে টাফ টাইম দিতে পারে। আমি চাই যে এই প্রসেসটা মেনটেন করুক, যেই পারফরমেন্সটা ক্যারি করে আসছে পাকিস্তান থেকে নিয়ে এসছে, ওইটা ক্যারি করে এখানে কনভার্ট করতে পারলে ডেফিনেটলি একটা ভালো একটা পারফরমেন্স হয়তো বাংলাদেশকে আশা করি। সোফার এমনিতে বাংলাদেশের রেকর্ড ইন্ডিয়াতে খুব একটা ভালো নাই বলা চলে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে যদি দেখেন, 17 টেস্টে একবারও জিততে পারেনি, ড্র হয়েছিল কিছু ম্যাচ। আর এছাড়া সবশেষ যদি বলি, 3টা টেস্টে ভারতের মাটিতে যে 3টা টেস্ট, সেখানে যদি আপনি খেয়াল করেন যে 3টাই হেরেছে, এবং বিশাল মার্জিনে হারগুলো ছিল, অ্যারাউন্ড 200 বোধহয় হাই স্কোর বোধহয় ছিল টেস্ট। রাইট, এবং পিঙ্ক বল টেস্টের কথা মনে আছে, সৌরভ গাঙ্গুলি বলছিলেন যে কেন আসলে 3 দিনের টেস্টটা শেষ হয়ে গেল। তো এই ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের সবসময় থাকে ভারতের সঙ্গে খেলতে গেলে। আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়ে টাইগারদের সব থেকে বেশি সতর্ক থাকা দরকার? দেখেন, টেস্ট ক্রিকেটটা কিন্তু অলওয়েজ এমন একটা খেলা, এটার মধ্যে আপনার রিয়েল টেস্টটা হয়। আপনার টেকনিক্যালি বলেন, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, সব কিছু টেস্ট কিন্তু ওইখানে দিতে হয়। যেই জায়গাটায় কিন্তু ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না। আমরা হয়তো অনেক সময় দেখেছি 1-2টা জয় হয়তো সাডেনলি পাই, ওইটা নিয়ে আমরা অনেক হয়তো উচ্ছ্বাস চিন্তা করি যে আমরা হয়তো বা অনেক উপরে চলে গেছি, আমরা হয়তো অনেক আপডেট হয়ে গেছি। বাস্তবতা হলো যে 1-2টা সিরিজ বা 1-2টা টেস্ট ম্যাচ জিতা বা ভালো পারফর্ম করা ওভারঅল পারফরমেন্সের গ্রাফটা শো করে না।
আপনি ওভারঅল পারফর্ম করতে হলে আপনি কন্টিনিউয়াস আপনাকে বা আপস অ্যান্ড কোনো ম্যাচ জিতবেন, কোনো ম্যাচ হারবেন, ড্র করবেন, কিন্তু গ্রাফটা একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে, যে আপস অ্যান্ড ডাউন খুব বেশি আপস অ্যান্ড ডাউন হলে ওইটা আসলে আপনার পারফরমেন্সের গ্রাফটা শো করে না। আমার মনে হয় বাংলাদেশ আমরা ডেফিনেটলি আর পাকিস্তানের সাথে জিতেছি, এইটাও বাস্তবতা মিলতে আমাদের প্লেয়াররা অসাধারণ খেলেছে, কিন্তু পাকিস্তান টিমটার প্রতি একটু খেয়াল করতে হবে। পাকিস্তান টিমে বর্তমান সময়ে পাকিস্তান টিমে ওই ক্লাসের কোনো ব্যাটসম্যান যারা আছে 2-3 জন যারা বাবর রেজওয়ানরা আছে, ও একমাত্র রেজওয়ান ছাড়া খুব একটা ভালো পারফর্ম করতে পারে নাই। আর সবসময় যেটা অ্যালার্মিং যেটা ছিল পাকিস্তানের যে জায়গাটা হলো, পাকিস্তান কিন্তু সবসময় অসাধারণ কিছু ফাস্ট বোলার প্রডিউস করে থাকে এবং কোয়ালিটি স্পিনার থাকে। পাকিস্তান পুরান বলে পাকিস্তানের বোলার রিভার্স করতে পারে না, এটা আমি খুব কম সময় দেখেছি। এই সিরিজে দেখি নাই যে পাকিস্তানের ওইরকম কোয়ালিটি ফাস্ট বোলিং আমরা ডিসপ্লে দেখি নাই। সেম ওয়েতে স্পিনার দেখেন, আমাদের স্পিনাররা যেখানে 4টা-5টা করে উইকেট পেয়েছে, ওইখানে পাকিস্তানি স্পিনাররা কোনো ধরনেরই কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই। এই জায়গাটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের হয়েছে। তাই ওই কনফিডেন্সটা একেবারে যে আমরা পাকিস্তানের সাথে জিতেছি, ইন্ডিয়ার সাথে জিতে যাব সহজ হবে এরকম না। এই জন্য ওই পারফরমেন্সটা দিয়ে আমরা কাছাকাছি আমরা একটা প্রশ্ন নেই দর্শকের। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন, আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার নাম মুন্তাসির, জি, চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ওখানে হচ্ছে লাল মাটিতে, যতটুকু শোনা গেছে লাল মাটিতে খেলা হবে, তো বাংলাদেশের পেসাররা তো ভালো করতেছে, ইন্ডিয়ার পেসারদের থেকে ইন্ডিয়ার পেসাররা এগিয়ে থাকবে নাকি বাংলাদেশের পেসার? আর বাংলাদেশের টপ অর্ডারে এতটা ভালো না, ইন্ডিয়ার টপ অর্ডার কেমন হবে সেটা হচ্ছে আমার প্রশ্ন। জি, তার যে প্রশ্ন হচ্ছে বুমরা, সিরাজ রয়েছেন, আর বাংলাদেশে রয়েছেন এবাদত তো নেই, আর যারা রয়েছেন তাসকিন রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, তাদের ব্যাটেলটা কেমন হবে? অবশ্যই আমাদের বর্তমান সময়ে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং ইউনিট, আমাদের যে অসাধারণ পারফরমেন্সটা আমরা পাকিস্তানে করেছি, এটার মেজর একটা রোল প্লে করেছে কিন্তু আমাদের ফাস্ট বোলাররা। আমার মনে হয় এটাকে অবশ্যই কনফিডেন্ট, কিন্তু আমাকে মানতে হবে বুমরার মতো, সিরাজের মতো ওরকম এক্সপিরিয়েন্স ফাস্ট বোলিং ইউনিট কিন্তু আমাদের না। আমাদের রানাররা কিন্তু বা হাসান মাহমুদ কিন্তু খুব বেশি টেস্ট খেলেছে তা না, কিন্তু ভালো করছে। তো ওই জায়গায় ডেফিনেটলি ইন্ডিয়ার এক্সপিরিয়েন্সটা একটা বড় প্লাস পয়েন্ট, প্লাস হলো ওদের হোম কন্ডিশনে খেলা। ইন্ডিয়ার হয়তো অ্যাডভান্টেজ থাকবে, আমাদের মেজর কনসার্ন যেটা থাকবে আমাদের ব্যাটসম্যান। আমাদের কিন্তু ব্যাটসম্যানদের আমরা দেখেছি লাস্ট সিরিজগুলি দেখেন, আমাদের ব্যাটিং কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে বড় স্ট্রাগল করেছি আমরা। এই জায়গাতে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে আমাদের, বিশেষ করে শান্ত, মমিনুল, এদের টপ উপর দিক থেকে এদেরকে পারফর্ম করতে হবে মনে হয়। এর টপ আমাদের ব্যাটসম্যানরা যদি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, যেরকম মুশফিক যেই পারফরমেন্সটা করেছে, মিরাজ যে পারফরমেন্সটা করেছে লাস্ট ইয়েতে, মমিনুল কন্ট্রিবিউশন ছিল কিন্তু এক্সট্রাঅর্ডিনারি না, সাদমান করেছে একটা ইনিংসে, এরকম ধারাবাহিক ব্যাটসম্যানদের ভালো সেটা দরকার। আর নাজমুল শান্তর কথা আপনি বলছিলেন, 9 ইনিংসে তার কোনো 50 নেই টেস্টে। শান্তর নিজেরও তো ফর্মে ফিরতে হবে। অবশ্যই এটা একটা বড় কনসার্ন, কারণ ক্যাপ্টেন সামনে থেকে লিড না করলে, ক্যাপ্টেনদের জন্য টিমের জন্য যেরকম সাফার করে, সেই মতো নিজের কনফিডেন্সটা টিম লিড করার ক্ষেত্রেও ওই একটা ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর কিন্তু কাজ করে। যখন আপনি পারফর্ম করবেন, টিমটা লিড করার জন্য আপনার সহজ হয়ে যায়। এবং নো ডাউট শান্ত কিন্তু আমাদের প্রুভেন পারফর্মার, টেস্ট ক্রিকেটে ভালো করেছে, বিশেষ করে ক্যাপ্টেন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ও কিন্তু ভালো, টেস্ট ক্রিকেটের রেকর্ডটা কিন্তু ভালো ছিল। আমার মনে হয় একটা প্রেশার তো অবশ্যই কাজ করে, তারপরেও এই লেভেলে খেলতে হলে ওই সব প্রেশার ওভারকাম করে আপনি ভালো করতে হবে। আমি আশা করি শান্ত এই সিরিজে ফর্মে ফিরবে, এবং শান্ত ফর্মে ফিরলে টিমের জন্য একটা বড় প্লাস। হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান, তার ক্ষেত্রে কি হবে? এমন একজন গ্রেট প্লেয়ার, বাংলাদেশ মানে ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতেই মানে ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার। মানে দেখেন আমাদের টপ প্লেয়ারকে সাকিব, তামিম, মুশফিক, মানে টপ ব্যাটসম্যান যদি আপনি খেয়াল করে দেখেন, আপনি দেখবেন তামিম এবং মুশফিকের যে টেস্ট ক্রিকেটে দেখবেন রান সংখ্যা দেখবেন, এভারেজ দেখবেন, সাকিবের কিন্তু অলমোস্ট কাছাকাছি। সে অলরাউন্ডার হলেও ব্যাটিংও দেখবেন যে ওর কাছাকাছি, মানে ওই ধরনের কোয়ালিটি একদম। এই সময় এসে খুব একটা ভালো সময় যাচ্ছে না, অবশ্যই রান করা যাচ্ছে না, মাঝখানে আমরা হয়তো চোখের সমস্যা, ফর্ম সবকিছু মিলে খুব একটা ভালো শেপে যাচ্ছে না। তারপরে আমি আশা করি সাকিবের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আবার স্ট্রংলি কামব্যাক করে, বোলিংটা দেখে আমরা মানে কাউন্টি ক্রিকেটে দেখেছি ভালো করেছে, পাকিস্তান সিরিজেও ভালো করেছে, বোলিংটা ভালো শেপে আছে। ব্যাটিংটা যদি সাকিবের প্লাস পয়েন্ট যদি হয় আমাদের জন্য, মানে সাকিব মিরাজ অসাধারণ করছে, সাকিব যদি ওই জায়গায় ভালো করে আমাদের জন্য একটা টিমের জন্য পুরো একটা এক্সট্রাঅর্ডিনারি প্লাস পয়েন্ট হয়ে যাবে। তা তো বটে। এবং ওপেনারদের কথা যদি আসি, সাদমান, জয়, জাকের, তাদের ভূমিকাটা কেমন হবে? যদি অপর প্রান্তে যারা বোলার রয়েছেন, বুমরারা রয়েছেন, সিরাজ রয়েছেন, দয়াল রয়েছেন, নতুন তাকে ইনক্লুড করা হয়েছে ভারতের টেস্ট দলে। না, এই যে জিনিসটা হলো আমাদের যে টপ অর্ডারের ব্যাটিংটা আমাদের দেখা যায় প্রতিটা সিরিজে, ওয়ানডে বলেন, টেস্টে বলেন, অনেক সময় দেখেছি আমরা স্ট্রাগল করেছি। টপ অর্ডার হয়তো নতুন বলে 3টা-4টা উইকেট পড়ে গিয়েছে, যেটা হয়তো মিডল ওভারে প্রেশারটা স্বাভাবিকভাবেই নতুন বল, মিডল অর্ডার চায় যে একটু বলটা পুরান হলে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা ইন্ট্রোডিউস হলে ওদের জন্য একটু কমফোর্ট জোন হয়। সাদমান একটা ইনিংসে ভালো করেছে,
সাদান আগের টেস্ট মাঝখানে ইনজুরির কারণে অনেকদিন বাইরে ছিল, এসে একটা 90+ রান করেছে। আমরা আরেকটু কনফিডেন্স পেয়েছিলাম যে হয়তো সাদমান যদি নিজেকে আরেকটু কন্টিনিউয়াস ধারাবাহিক পারফর্ম করে এই টিমের জন্য প্লাস পয়েন্ট। সেই মধ্যে জাকিরের কথা, জাকির হয়তো এই সিরিজে নেই, জাকির এই সিরিজে নেই, তার যেই জাকির হাসান তিনি রয়েছেন। জাকির হাসান এসেছে, মানে আগে যে ওপেনার জাকির ছিল ও নেই। এখন আমার ডিপেন্ড করতে পারি জয়, হয়তো জয় এদের মতো ইয়াংস্টাররা আমার মনে হয় এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তামিমরা কিন্তু এখন শেষের দিকে, হয়তো বা আর কতদিন খেলবে কি খেলবে না একটা অনিশ্চয়তার মধ্যে আছে। টপ অর্ডার কিন্তু এদের দায়িত্ব নিতে হবে, শান্ত ফর্মে ফেরাটা জরুরি। জি, সানোয়ার ভাই, জাকির হাসান কিন্তু রয়েছেন, তিনি দলে রয়েছেন মানে জাকির, আগে এবং তার সঙ্গে রয়েছেন জাকির আলী, অর্থাৎ দুইজনই আছেন। সরি, তাহলে দুইজনই আছেন। আমার মনে হয় যে এই জায়গাটায় মনে হয় যে এদের টপ অর্ডার যারা আছেন এদের দায়িত্বটা নিতে হবে। কারণ হলো শান্ত খুব একটা ভালো ফর্মে নেই, শান্তর ফর্মে ফেরবে। কারণ মমিনুল আরেকজন আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, যেটা হলো মমিনুল ওইখানেও আমাদের হোমের যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স 10টার উপরে 100 আছে আমরা ওর ক্যারিয়ারে। আমার মনে হয় যে ওর দায়িত্বটা অনেক বেশি। ও শুধু টেস্ট ক্রিকেটটাই খেলে, যে অপরচুনিটিটা পাকিস্তানে পেয়েছিল 50 করেছে, 50 করার পর আউট হয়ে গেছে। মমিনের মতো ক্লাস প্লেয়ারদের টেস্ট ক্রিকেটে বিশেষ করে যখন এরকম ইনিংস স্টার্ট পাবে বা বড় ইনিংস খেলবে, তখন ইনিংসটাকে কনভার্ট করতে হবে 100+ একদমই। এই জায়গাগুলি আমাদের আরেকটু গুরুত্ব দিতে হবে। সাদমানরা যারা ইয়াং, জয়, সাদমান, জাকির যারা আছে, ওদের যেই জায়গাটা ইম্পর্টেন্ট হলো এখন নিজেদের জায়গাগুলি, এখন কিন্তু আর ইয়াং বাই বলা যাবে না, এখন নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে, দায়িত্বটা ওদের কিন্তু টপ অর্ডার নিতে হবে। আর মিডল অর্ডার বিবেচনায় কিন্তু নেওয়া হয়েছে উইকেট কিপার ব্যাটার জাকির আলী। তো তাকে কি আপনি একাদশে দেখতে চান শুরুর দিকে, নাকি হচ্ছে একটু পরে বিবেচনা? আমার মনে হয় হয়তো বা ইনিশিয়ালি যে পাকিস্তানে যে টিমটা খেলেছে ওইখানে কিন্তু মোটামুটি একটা মিডল অর্ডার কম্প্যাক্ট পারফর্মও করেছে। আমার মনে হয় স্বাভাবিক ওরাই গুরুত্ব পাবে। কারো যদি সময় খারাপ যায় তখন হয়তো চিন্তা করতে পারে হয়তো। এবং ভারতের ক্ষেত্রে আপনি দেখবেন যে পেসার কিন্তু একজন কমেছে, অর্থাৎ এই পেস ইউনিট নিয়ে যেহেতু তারা যাচ্ছে, সেক্ষেত্রে কেমন করতে পারে? আর স্পিনারদের কথা কি বলবেন? নাইম হাসান এবং তাইজুল রয়েছেন, এখন আপনি কাকে দেখবেন যদি একজন স্পিনার খেলায়? বোলিং কম্বিনেশনটা কেমন হবে বাংলাদেশের ডেফিনেটলি আমার মনে হয় বঙ্গীয় কাছে মিরাজ যেহেতু আছে, সাকিব আছে, বোলিং কম্বিনেশন মনে হয় যে এই দুজনেই ফার্স্ট প্রায়োরিটি পাবে আমার মনে হয়। আর যার ইন্ডিয়ার কথা যেটা বলেন, ইন্ডিয়ার কথা দেখেন, ইন্ডিয়ার কিন্তু অশ্বিন এই উইকেটে, চেন্নাইয়ের উইকেটে মানে অসাধারণ সাকসেস ওর, এই এখানে অসাধারণ সাকসেস এই চেন্নাইয়ের এই উইকেটে। মানে ডেফিনেটলি ওদের ও আর যাদের যা আমাদের টাফ টাইম দেবে স্বাভাবিক, ওরা ওয়ার্ল্ডের সব বড় টিমের গেছে টাফ টাইম দেয়। আমার মনে হয় দুই টিমেরই কিন্তু ভালো স্পিনিং ইউনিট আছে। যদি স্পিন উইকেটে হয় এইখানেও কিন্তু আমাদের স্পিনারও ওয়ার্ল্ড ক্লাস, আমাদের তো সাকিব তো নো ডাউট, সেম ওয়েতে মিরাজও বর্তমান সময় নিজেকে যেভাবে আপডেট করছে, একটা সময় হয়তো অ্যাওয়েতে স্ট্রাগল করতে, এখন কিন্তু মিরাজ প্রতিটা সিরিজেই কিন্তু অ্যাওয়েতে যাওয়া ভালো পারফর্ম করছে। এই জায়গাগুলো আমাদের একটা বড় স্ট্রেংথ হিসেবে কাজ করবে। মনে হয় যে ইন্ডিয়ান বোলিং ইউনিট স্বাভাবিকভাবে টাফ টাইম তো দিবে, এই টাফ টাইমের মধ্যে আমাদের পারফর্ম করতে হবে। এবং পারফরমেন্সের যেটা বললো যে পারফরমেন্সের গ্রাফটা আমার মনে হয় যে এবার পাকিস্তানে যেটা করেছে এটা যদি কাছাকাছিও কন্টিনিউ করতে পারে, আমি বলি টেস্ট ক্রিকেট ইমপ্রুভমেন্টের ধারা আমরা। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছে, তার কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম মোহাম্মদ শাহিন, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হলো যে সাকিবকে নিয়ে তো একটু, সাকিবুল হাসানকে নিয়ে তো একটু সমস্যা হচ্ছে। উনি তো দেশে আসতেছে না কিন্তু জাতীয় দলে খেলতেছে। আচ্ছা, তিনি সাকিবকে নিয়ে একটা প্রশ্ন রেখেছেন, সেটা আমরা নিব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আমরা সাকিবকে নিয়ে প্রশ্নটা নিব। থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির সঙ্গে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। আলোচনা করছিলাম বাংলাদেশ দলের ভারত মিশন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন বিরতির আগে যে সাকিব দেশে ফিরবেন কিনা, নাকি এভাবেই চালিয়ে যাবেন? আপনার সঙ্গে কথা হচ্ছিল মনে হয় কদিন আগেই সাকিব আল হাসানের। না, দেখেন যেটা কিন্তু ক্রিকেট বোর্ড কিন্তু ক্লিয়ার করেছে যে জিনিসটা, যেহেতু সাকিব ক্রিকেট বোর্ডের কন্ট্রাক্টেড প্লেয়ার, ক্রিকেট বোর্ড কিন্তু অলওয়েজ ব্যাক করবে ওকে, বিকজ অফ ও এখনো পারফর্ম করছে, টিমে দরকার। আমরা পাকিস্তানেও দেখেছি অসাধারণ পারফর্ম করেছে, টিম উইনিং মানে ম্যাচ জেতার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, এবং নেক্সট সিরিজও আছে। স্বাভাবিক ও গিয়েছে কিন্তু খেলতে গিয়েছে, কিন্তু ইংল্যান্ড আমরা সবাই জানি খেলতে গিয়েছে, ওখান থেকে সরাসরি ইন্ডিয়াতে জয়েন করবে টিমের সাথে। স্বাভাবিকভাবেই সাকিবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দেশ কী হবে, দেশে তো আসতে হবে এক সময়, হ্যাঁ দেশে তো আসতে হবেই। এবং আশা করি যে এই সিরিজের পরে হয়তো বা বিপিএল, সামনে বিপিএল আছে, দেখুন সময় আসতেই হবে, আসবে আমি আশা করি। এবং এই যেটা হলো আইনগত দিকটা, তো এটা আইনগতভাবে চলবে, এটা তো হয়তো বা এখন পর্যন্ত সাকিব তো ওর নামে একটা কেস হয়েছে, ও তার অপরাধী বা প্রুভেন অপরাধী না। আমার মনে হয় যে এটা খুব একটা বড় ইস্যু হবে না, যেহেতু বোর্ড রাষ্ট্র সবাই কিন্তু ওকে সাপোর্ট করবে, আশা করি ও ভালোভাবে আবার ক্রিকেটে ফিরবে। খেলা নিয়ে তো কথা হয় সাকিবের ব্যাপারে, যে তার পারফরমেন্স এই সেই, কিন্তু আপনার সঙ্গে যেহেতু দেখা হয়েছে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে স্বাভাবিক, এবং
চিন্তিত কি ছিলেন এমনিতে নাকি? মেন্টালি আমরা সাকিবকে সবাই জানি যে কতটুকু টাফ। আমরা যদি এই ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি যে অসাধারণ পারফর্ম করেছিল, এরাই কিন্তু সবাই জানতাম যে সাকিব যে ব্যান্ডের ইস্যুটা আসছিল এটা কিন্তু মাথায় নিয়ে পারফর্ম করেছিল। এবং এই সিরিজও দেখেন এরকম দেশের এই পরিস্থিতির কারণে ডেফিনেটলি যে কোনো মানুষই ওয়ারিড হবেই। দেশের এই পরিস্থিতি ও এর মধ্যে পারফর্ম নামে একটা মামলা হয়েছে, সব কিছু নিয়েই কিন্তু পাকিস্তানি সিরিজও কিন্তু পারফর্ম করেছে, এই ইয়েতেও কিন্তু পারফর্ম হয়েছে। আমি মেন্টালি যে এরকম টাফ সাকিব, আমার মনে হয় এইগুলির বাইরে ওভারকাম করে সাকিব মাঠের পারফরমেন্সটা সাকিবের মতোই করবে আশা করি। জি, আরেকজন ব্যাপারে কথা বললো, তিনি হচ্ছেন নাহিদ রানা যথেষ্ট গতিতে বল করেন, তার ব্যাপারে আলোচনা হয়নি এখন পর্যন্ত আমাদের সাথে। কি মনে হলো সোফার দেখে 152 কিলোমিটার গতিতে বল করতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা জানি ওরকম রিয়েল ফাস্ট বোলিং 150+ বোলিং করার অ্যাবিলিটি কিন্তু খুব আমরা দেখি না সাধারণতভাবে। মানে নাহিদ রানা ওটা প্রুভ করেছে যে আর ওই গতিতে বোলিং করার অ্যাবিলিটি আছে, এবং বেশ যে কটা সিরিজ খেলেছে এখন পর্যন্ত কিন্তু ডে বাই ডে সে ইমপ্রুভমেন্টের ধারাতেই আছে, ভালো করছে। তবে এটাও মাথায় রাখতে হবে একেবারেই ইনিশিয়াল, মানে 150-তে বল করাই কিন্তু অনলি ক্রিকেটের আর্ট না, এর সাথে কিন্তু আপনাকে সুইং থাকতে হবে, কন্ট্রোল থাকতে হবে, মানে ইয়র্কার, স্লোয়ার সব কিছু ইমপ্রুভ করতে হবে। একটা কমপ্লিট ফাস্ট বোলার হতে গেলে কিন্তু আরও অনেক দূর যেতে হবে, অনেক প্রসেসের মধ্যে যেতে হবে, যেটা যেরকম বোর্ডের যারা মানে থিঙ্ক ট্যাঙ্ক বা কোচিং স্টাফ আছে তারা তো ডেফিনেটলি ওকে প্রপার টেক কেয়ার করবে, প্রপার গাইডলাইনটা দিবে, ফিটনেস ইনজুরি সব কিছু মিলে ওয়ার্কআউট করবে। সেম ওয়েতে আমাদের প্লেয়ারদেরও অনেক কিছু দায়িত্ব থাকে নিজেকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য, নিজের ডিসিপ্লিন লাইফ আর নিজেরা আপগ্রেড করা, ওই ডেডিকেশন, হার্ডওয়ার্ক, মেন্টালি ফিজিক্যালি নিজেরও থাকতে হবে। আমরা যদি আবার তাসকিনের কথাই বলি, যদি শুরুতে কিন্তু অসাধারণভাবে শুরু করেছিল, মাঝখানে একটা সময় কিন্তু তাসকিন কিন্তু একটু টিম ইন অ্যান্ড অফ হয়েছিল। তারপরে কবিরের সময় আমরা দেখেছি কি হার্ডওয়ার্ক করে নিজেকে ডিসিপ্লিন লাইফে নিয়ে এসে আবার একটা নিজেকে স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসছে। এই জায়গাটা মিলে এক্সাম্পল বললাম, যে এরকম মুশফিকের আমাদের বড় এক্সাম্পল, একটা ডেডিকেশন হার্ডওয়ার্ক করে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, মুশফিকের হার্ডওয়ার্ক। এবং সেই ওয়েতে নাহিদ রানা অসম্ভব ট্যালেন্টেড, ডেফিনেটলি ট্যালেন্টটাকে প্রপার মানে অ্যাস্টাবলিশ করার জন্য নিজেকে ফিট রাখতে হবে, এবং ক্রিকেট বোর্ডকেও ওকে প্রপারলি মেনটেন করতে হবে যাতে ইনজুরি দিকে না যায়। এবং আরেকজন যিনি যথেষ্ট হার্ডওয়ার্ক করতে পারেন তিনি হচ্ছেন মেহেদী মিরাজ। তিনি আরেকটু উপরে ব্যাট করবেন কিনা এই প্রশ্নগুলো সংবাদ সম্মেলনে উঠেন, আপনি কি মনে করেন সেক্ষেত্রে? মেহেদির একটা প্লাস পয়েন্ট হলো যে কোনো জায়গার মতো ব্যাটিং করা অ্যাবিলিটি, সবার কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করা অ্যাবিলিটি থাকে না। নতুন বলেও ব্যাটিং করতে পারে, যেটা হলো নতুন বলে ব্যাটিং করা সবার জন্য সহজ নয়। ও কিন্তু ওপেন করে বাংলাদেশের পরে ওপেনও করেছে, ওই জায়গায় ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, তার মানে সে নতুন বলটা ভালোভাবে খেলতে পারে। কিন্তু যেই রোলটা প্লে করতেছে এখন, এই জায়গায় কিন্তু সবাই খেলতে পারে না। নাম্বার 7 বা নাম্বার 8-এ যায় এরকম পারফর্ম করা, এইটা কিন্তু আবার সবার পক্ষে সম্ভব না। আপনি টপ অর্ডারে যে কোনো আপনি মুমিনুলকে দিলে ওই জায়গায় ব্যাটিং করতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে টিম কম্বিনেশনের কারণে অনেক সময় আমরা মাহমুদুল্লাহকেও দেখেছি অনেক স্যাক্রিফাইস করে 8 নম্বরে ব্যাটিং করেছে, হয়তো ওইরকম অপরচুনিটি পায় নাই। মিরাজ যে রোলটা প্লে করছে এটার জন্য টিম কম্বিনেশনের জন্য এখনই কিন্তু আইডিয়াল। তবে হ্যাঁ, সময় সুযোগ পরিস্থিতি আসলে ও কিন্তু উপরে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, ওটা তো প্রুভেন। আমার মনে হয় এখন যে রোলটা প্লে করছে এটাই মিরাজের জন্য আইডিয়াল, বাংলাদেশের জন্য আইডিয়াল। হাতুরু সিং এর জন্য কি আইডিয়াল? যে ধরনের অবস্থার মধ্যে তিনি আছেন, এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে, তিনি বাংলাদেশে থাকবেন কি থাকবেন না, এই বিষয়টা নিয়ে আপনার ব্যাখ্যা কি? হাতুরা সিং আমরা সবাই জানি যে এর সিরিজ আগ পর্যন্ত কিন্তু সবাই আমরা চেয়েছি যে হাতুরা সিং না থাকুক, চেঞ্জ হোক, কিন্তু বাস্তবতাটাও আমাদের দেখতে হবে, যেটা হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে কোচ চাইলেই ওই কোয়ালিটি কোচ পাওয়াটা ডিফিকাল্ট, আর সবাই চায় না যে লং টাইম কাজ করার জন্য। আমরা জানি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য সবাই চায় শর্ট টাইম কাজ করে ম্যাক্সিমাম বেনিফিটটা পায়, আর আমাদের কালচারটা একটা বড় ফ্যাক্টর। এই কালচারে এসে মানে ওই ইংলিশ কোচ বা অস্ট্রেলিয়ান কোচরা লম্বা সময় কাজ করতে চায় না। ছোট্ট করে একটা প্রশ্ন, যে সভাপতি থেকে যখন আপনার নাজমুল হাসান পাপন তিনি সরে গেলেন, তখন কি হাতুরু সিং এর ভেতর কোনো পরিবর্তন এসেছে? ক্রিকেটারদের সঙ্গে তো কথা হয় আপনার? আমার মনে হয় না, মানে ও কিন্তু মানে পার্সোনালি যাই বলে আমরা, কিন্তু ও কিন্তু বেশ প্রফেশনাল, ও কাজের ক্ষেত্রে বেশ প্রফেশনাল। তো আমার ধারণা যে এই আগামী ওর যে কন্ট্রাক্ট পিরিয়ডটা, এর মধ্যে মনে হয় না ও নিজেকে, কোচও কিন্তু নিজেকে আপডেট করে, কোচও কিন্তু নিজেকে চেঞ্জ করে, ও কিন্তু সময়ের সাথে ও কিন্তু ম্যাচিওর হচ্ছে, প্লেয়ারদের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আগের থেকে এখন ভালো। আমার মনে যতদূর জানি আমি, আগের থেকে ভালো, অনেক কিছু অ্যাডজাস্ট করার অ্যাবিলিটি ওরও বেড়েছে, ভালো চলছে। আশা করি যেই চাম পর্যন্ত আসে, আমার মনে হয় হাতুরু সিং এখন আর মনে হয় না চেঞ্জ করার সুযোগ আছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত বোধহয় ওই সময় পদ্ধতি দেওয়ার কন্ট্রাক্ট, মনে হয় এই সময় পর্যন্ত মনে হয় না আর চেঞ্জের অপশন আমি দেখছি না আর কি। রাইট, অসংখ্য ধন্যবাদ সানোয়ার হোসেন আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল ভারত সফরে রয়েছে, পাকিস্তানের পর ভারতকেও হারাতে চায়, তবে তার আগে ঠিকঠাক প্রস্তুতি দরকার। টাইগারদের কাছে সেরা অনুশীলনটাই চাইবে কোচ। আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি এ পর্যন্তই, বিদায় নিচ্ছে।